তোমাদের এই ব্যাচের ম্যাথ ক্লাসে আমি প্রথম দুটো যে টপিক আলোচনা করলাম সেটা হচ্ছে শতকরা, আর আগে শতকরা কমপ্লিট করেছি। এই শতকরা কমপ্লিট করানো হয়ে গেছে, প্রথমে আমি গড় কমপ্লিট করানো হয়ে গেছে, তাহলে দুটো পার্টিকুলার চ্যাপ্টার কমপ্লিট করিয়েছি। তো অনেকে আমাদের বিভিন্ন রকম বলছিলে অ্যালজেব্রা শুরু করতে, কেউ বলছিলে সিম্পলিফিকেশন দেখাতে। আমি বললাম যে ঠিক আছে চলো তাহলে পরিমিতি আরম্ভ করি, একটা টপিক পরিমিতি শেষ করি, দেন আবার আমি অন্য বীজগণিত বা সিম্পলিফিকেশন দিকে যাবো। দেখো এই যে পরিমিতি আমাদের সিলেবাসে কীরকম আছে, কটা চ্যাপ্টার করতে হবে, কদিন লাগবে একটু আলোচনা করে নিই। দেখো এই যে টোটাল পরিমিতির সিলেবাস, এই সিলেবাসটাকে দুটোভাবে ভাগ করতে পারি। কী কী? একটা হচ্ছে দ্বিমাত্রিক, আর একটা হচ্ছে ত্রিমাত্রিক। প্রাইমারি টেট পরীক্ষা বা সিটেট পরীক্ষা তুমি যাই তোমরা দাও, এই পরিমিতি চ্যাপ্টারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কমপ্লিকেটেড কোশ্চেন কিন্তু আসে এখান থেকে। দ্বিমাত্রিক বা যেটাকে আমরা 2D বলি, 2 ডাইমেনশনাল, আর ত্রিমাত্রিক 3 ডাইমেনশনাল। ওকে, এই 2Dতে কী কী রয়েছে? 2Dতে মোটামুটি 3টে টপিক রয়েছে। কী কী? ফার্স্ট বৃত্ত, সেকেন্ড ত্রিভুজ, আর থার্ড হচ্ছে চতুর্ভুজ। ওকে, দেখো বৃত্তের আর কোনো ভাগ নেই বা বৃত্তের আর কোনো সাব ডিভিশন নেই, ত্রিভুজেরও তাই, কিন্তু চতুর্ভুজের বেশ কিছু ভাগ রয়েছে। বেশ কিছু ভাগ গিয়ে আমরা ক্লাস ওয়াইজ আলোচনা করে নিই। আমরা চতুর্ভুজের 3টে ক্লাস আলাদাভাবে নেব। একটা ক্লাসে থাকবে ট্রাপিজিয়াম, সামান্তরিক, রম্বস, এটা একটা ক্লাসে আমরা ডিসকাস করব। আর একটা ক্লাসে করব বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র। একটু প্রত্যেকের সিলেবাসটা নোট ডাউন করে নাও। বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, এই বর্গক্ষেত্র আয়তক্ষেত্র একটা ক্লাসে ডিসকাস করা যেতেই পারে। আর এদিকে তোমার সামান্তরিক, ট্রাপিজিয়াম, রম্বস, এটা একটা ক্লাসে ডিসকাস করব। এবার চলেছে ত্রিমাত্রিকের টোটাল 4টে টপিক আছে, ভালো করে দেখে নাও, খুব গুরুত্বপূর্ণ। ত্রিমাত্রিক থেকে বেশি কোশ্চেন আসে, এর 4টে টোটাল টপিক আছে। কী কী টপিক একটু ভালো করে নোট ডাউন করে নাও। প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে গোলক। সেকেন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে আয়তঘন। প্রত্যেকের কি হেজি আসছে না? ক্লিয়ারলি দেখতে পাচ্ছ? একটু রেসপন্স করবে আমাকে। দেখা যাচ্ছে ক্লিয়ার আসছে? তাহলে যে যার হেজি আসছে তার একটু লেফট করে রিজয়েন করো, সমস্যা হবে না। চলো, আয়তঘন ও ঘনক। ওকে, 3 নম্বর নোট ডাউন করবে লম্ববৃত্তাকার চোঙ, আর একটা কি লম্ববৃত্তাকার শঙ্কু। ওকে, এই হচ্ছে আমার টোটাল, যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই হচ্ছে টোটাল টপিক পরিমিতির। তাহলে পরিমিতির চ্যাপ্টার ভাগ করলে কটা চ্যাপ্টার? দেখো বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজের জন্য 2টো ক্লাস, একটা ট্রাপিজিয়াম, সামান্তরিক, রম্বসের একটা ক্লাস, আর একটা বর্গক্ষেত্র, আয়তক্ষেত্রের ক্লাস। এরপরে গোলক, আয়তঘন, ঘনক। আর এই দুটোকে আমি রিসেন্ট আগের ব্যাচ থেকে একসঙ্গে করানো স্টার্ট করেছি, কম্পারিজন করে। আগে দুটোকে আলাদা করে ক্লাস নিতাম, যে লম্ববৃত্তাকার চোঙের আলাদা ক্লাস এবং শঙ্কুর আলাদা ক্লাস। এখন আমি এটাকে কম্বাইন্ড করে একসঙ্গে ক্লাস নিই। তাহলে দেখো কটা ক্লাস লাগবে আগে থেকে বলে দিই। বৃত্তের জন্য 2টো ক্লাস, ত্রিভুজের জন্য 2টো ক্লাস, সামান্তরিক, ট্রাপিজিয়াম, রম্বসের জন্য একটা ক্লাস, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্রের জন্য 2টো ক্লাস। ওকে, গোলকের জন্য একটা ক্লাস, আয়তঘন, ঘনকের জন্য 2টো ক্লাস, লম্ববৃত্তাকার চোঙ, শঙ্কুর জন্য 2টো ক্লাস। তাহলে ভালো করে দেখো, 2 2 4 5 6 7 8 9 10 11 12। তাহলে টোটাল আমরা পরিমিতি 12টা ক্লাস লাগবে শেষ করতে, গোটা পরিমিতির টপিকটা। বোঝা গেল? যেহেতু আজকে পরিমিতির এই বছর প্রথম ক্লাস, আমি একটু সিলেবাস নিয়ে ডিসকাস করে নিলাম। এবার আমার ইচ্ছা, তোমরা নিজেরাও বলতে পারো, আমার ইচ্ছা আজকে এই বৃত্ত দিয়ে একদম সিকোয়েন্স হয়ে শুরু করতে। তাহলে প্রথমে বৃত্ত করব, তারপরে আবার ফিরে যাব কোনো অ্যারিথমেটিক বা অ্যালজেব্রার চ্যাপ্টারে। যখন পরিমিতিতে ফিরে আসবো, বৃত্তেরই ত্রিমাত্রিক রূপ অর্থাৎ গোলক আলোচনা করব। অসুবিধা নেই, এইভাবে একটা দ্বিমাত্রিক একটা ত্রিমাত্রিক, এইভাবে কিন্তু ক্লাস এগোবে। দ্বিমাত্রিকগুলো তুলনামূলক সহজ, ত্রিমাত্রিক একটু কঠিন। খুব কঠিন বলবো না, কারণ পরিমিতির প্রবলেম শর্টকাট তেমন কাজে লাগে না, বেশিরভাগটাই ফর্মুলা ডিপেন্ডেন্ট। তাই এখানে ফর্মুলার ওপর মনে রাখলে বা ফর্মুলা জোর দিলে এই চ্যাপ্টারগুলো কাউকে কোনো সমস্যায় খুব একটা ফেলে না। হচ্ছে, চলো তাহলে সিলেবাস যদি বোঝা গিয়ে থাকে, প্রত্যেকে হেডিং করো আজকে নতুন টপিক পরিমিতির বৃত্ত বা সার্কেল। চল দেখো, প্রত্যেকে হেডিং করো বৃত্ত বা সার্কেল। দেখো 2টো ক্লাস লাগবে,
প্রথম দিন ফর্মুলার ওপর জোর দেবো, পরের দিন নিউমেরিক্যাল প্রবলেমের ওপর। দেখো বৃত্ত নোট ডাউন করো, ফার্স্ট ক্লাস বা প্রথম ক্লাস। দেখো তোমরা কিন্তু যে সিকোয়েন্সটা বললাম ব্যাকেটে লিখলাম যতগুলো ক্লাস লাগবে সেটা কিন্তু আমি আগে থেকে ঠিক করে নিলাম, এই অনুযায়ী কিন্তু আমার টোটাল ভাবে কিন্তু আমার সিলেবাস এগোবে। দেখো বৃত্ত কাকে বলে কেউ বলতে পারবে? আমরা ছোটোবেলায় জানি ক্লাস 7-এ যখন আমাদের প্রথমে জ্যামিতিতে বৃত্ত এসেছিল, বৃত্তের সংজ্ঞা জিজ্ঞেস করতো, যে সংজ্ঞাটা কিন্তু খুব কমপ্লিকেটেড সংজ্ঞা। কেউ বলতে আর বৃত্ত কাকে বলে বলা যাবে? কেউ একজন বলো নিজের ভাষায়, আমি বইয়ের ভাষায় জানতে চাই, নিজের ভাষায় জাস্ট ব্যাখ্যা করার মতো বলো। দেখো কাকে বলে বৃত্ত, কোনো একটি বিন্দু। বলো 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 অসিত, শুনতে পাচ্ছি, বলো অসিত, শুনতে পাচ্ছি। যে স্থির বিন্দুকে কেন্দ্র করে কোনো চলমান বিন্দু ঘোরানো হয়। একদমই তাই, ভেরি গুড, সুন্দর। তাহলে এটাই মেন ব্যাপার, যে সমতলে কোনো একটি চলমান বিন্দু, ধরো এই বিন্দুটা কোনো একটি চলমান বিন্দু অপর একটি বিন্দুর সাপেক্ষে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে যদি গতিশীল হয়, সর্বদা যদি সমান দূরত্ব বজায় রেখে গতিশীল হয়, তাহলে তার সঞ্চারপথটাকে কি বলা হয়? সঞ্চারপথটাকে বলা হবে তার বৃত্ত। কথাটা বোঝা গেছে? তাহলে বৃত্তের কি বর্তমান, বৃত্তের যে জিনিসগুলো বর্তমান আমাদের নোট ডাউন করে নেওয়া দরকার। ব্যাসার্ধ, একদম বেসিক থেকে বলছি, ব্যাস, জ্যা, পরিধি, ক্ষেত্রফল, এইগুলো কিন্তু আমাদের আলোচনা করার ব্যাপার। যখন জ্যামিতি করাবো তখন আবার মেজর সেক্টর, মাইনর সেক্টর, জ্যায়ের সঙ্গে সম্পর্ক, এগুলো ডিটেলস আলোচনা করব। তবে পরিমিতির ক্ষেত্রে এতটা ডিটেলসে ঢোকার আমাদের প্রয়োজন হয় না। তাহলে ব্যাসার্ধ কোনটা? দেখো কেন্দ্র থেকে বৃত্তচাপের ওপর কোনো একটা বিন্দু সংযোগ সরলরেখায় কী বলা হয়? ব্যাসার্ধ বলা হয়। আর ব্যাস কাকে বলা হয়? ব্যাস বলা হয় কেন্দ্রগামী যে কোনো জ্যাকেই কী বলা হয়? ব্যাস বলা হয়। হ্যাঁ কি না? তাহলে খুব গুরুত্বপূর্ণ, আমরা ফর্মুলার দিকে এগিয়ে যাই। যদি কোনো বৃত্তের ব্যাসার্ধ বা রেডিয়াসকে আর হিসাবে আমরা উল্লেখ করি বা চিহ্নিত করি, তাহলে কি ফর্মুলা আমরা জানি? দুটো ফর্মুলা, পরপর ফর্মুলাগুলো খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট ব্যাস, ব্যাস কত হবে? ব্যাস হয় ব্যাসার্ধের দ্বিগুণ, 2r, কোনো সমস্যা নেই। নেক্সট পরিধি, পরিধি কত হবে? পরিধির ফর্মুলা কি বলতে পারবে? পরিধির ফর্মুলা কি? টোয়াইস পাই আর। হ্যাঁ কি না? ক্ষেত্রফলের ফর্মুলা কি? একদম সহজ জিনিস কিন্তু, ক্ষেত্রফলের ফর্মুলা কি? পাই আর স্কোয়ার। তবে উল্লেখ্য বিষয়, এই ফর্মুলাগুলো দিয়ে কিন্তু কম্পিটিটিভ এক্সামে আশা করাটা কিন্তু উচিত নয়, এগুলো কিন্তু খুব একটা পড়ে না এখন, বোঝা গেছে? দেখো তাই কীরকম পড়ে আমি আসছি কোশ্চেনে, তখন আলোচনা করবো, দেখবে। এবার এই যে পরিধি পেলাম, ক্ষেত্রফল পেলাম, এর ওপর ভিত্তি করে আমাদের কিছু ট্রিক্স জানা দরকার। দুটো ট্রিক্স একটু মনে রাখো, যে ট্রিক্সগুলো আমাদের হেল্প করবে অঙ্কগুলোকে তাড়াতাড়ি সলভ করতে। ট্রিক্স নোট ডাউন করো, করতে খুব গুরুত্বপূর্ণ, লিখে দাও যে ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু পরিধি স্কোয়ার বাই 4π। মনে থাকবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ট্রিক্স, যেখানে ক্ষেত্রফলের ভ্যালু বের করতে পারে ডাইরেক্ট পরিধির ভ্যালু দিয়ে, কোনোভাবে তোমাকে ব্যাসার্ধের ভ্যালু বের করে পুট করার প্রয়োজন হবে না। এস অর নো? হ্যাঁ কি না? মনে থাকবে? তাহলে হ্যাঁ এবার ঠিক আছে, চলো। সরি, ক্ষেত্রফল ইজ ইকাল টু পরিধি স্কোয়ার বাই 4π। নেক্সট আমরা যেটা আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ, একইভাবে তাহলে পরিধি কত হবে? এই ফর্মুলা থেকে পরিধি কত হবে? √4π ইন্টু ক্ষেত্রফল বলতে পারি। ইয়েস অর নো? এই দুটো কিন্তু ট্রিক্স আমাদের একটু মনে রাখা প্রয়োজন। এইগুলো ফর্মুলা, এইটা কিন্তু ট্রিক্স। এটাকে এই তিনটাকে আমরা সূত্র বলতে পারি, কিন্তু এইগুলোকে সূত্র বলবো না, এগুলো সূত্র থেকে প্রাপ্ত ট্রিক্স, যে ট্রিক্সগুলো আমরা কম্পিটিটিভ এক্সামে তাড়াতাড়ি সলভ করার জন্য কিন্তু ইউজ করতে পারি। হচ্ছে? ইয়েস অর নো রিপ্লাই করবে। বোঝা গেছে? হ্যাঁ, বুঝতে পারছি না, কেউ একজন বলো, কি বললে? একজন আমি কেউ শুনতে পেলাম না। আচ্ছা বনশ্রী বলো, কি বলছিলে? পরিধি ইজ ইকুয়াল টু 4π ইন্টু ক্ষেত্রফল। হচ্ছে?
পরিধি ইকুয়াল টু রুট ওভার অফ 4 পাই ইন্টু ক্ষেত্রফল। বাকিরা বলো বোঝা গেছে কি না? ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু পরিধি স্কোয়ার বাই 4 পাই। নোট ডাউন করেছো? ইয়েস অর নো রিপ্লাই করো। হয়েছে? চলো নেক্সট আমার যেটা জানার দরকার যে সেমি সার্কেল বা যেটাকে অর্ধবৃত্ত বলি। এতক্ষণ আমরা আলোচনা করলাম বৃত্ত নিয়ে। নেক্সট আমরা হেডিং করো অর্ধবৃত্ত। নেক্সট হেডিং করো অর্ধবৃত্ত। অর্ধবৃত্ত দেখতে কেমন হবে? এরকম দেখতে হবে অর্ধবৃত্ত। এই অর্ধবৃত্ত নিয়ে কিন্তু কোশ্চেন আসে। এই অর্ধবৃত্ত নিয়ে কিন্তু কোশ্চেন আসে। অর্ধবৃত্তের এই যে ব্যাসার্ধ, এটা যদি আর হয়, নোট ডাউন করে নাও, ব্যাসার্ধ যদি আর হয় তাহলে অর্ধবৃত্তের পরিসীমা কত? দেখো একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, কাকে বলি পরিসীমা, কাকে বলে পরিধি? কেউ বলতে পারবে? পরিসীমা আর পরিধির পার্থক্য কি বলা যাবে? কেউ বলতে পারবে? পরিসীমা আর পরিধির পার্থক্য কি? কে বলবে? বলা যাবে? দেখো হ্যাঁ, যখন কোনো ক্ষেত্র গোটাটা বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ তখন কি বলা হয়? তখন বলা হয় পরিধি। যদি কোনো একটা সাইড একটুও যদি স্ট্রেট লাইন দ্বারা সীমাবদ্ধ হয়ে যায় তাই কি বলবো? পরিসীমা। তাই বৃত্তের ক্ষেত্রে পরিধি হয়, অর্ধবৃত্তের যেহেতু একটি সাইড সরলরেখা তাই এটি পরিসীমা হয়। ওকে, এর পরিসীমা কত? এর পরিসীমার ফর্মুলা নোট ডাউন করো, 2r প্লাস পাই আর। ওকে, তাহলে এখান থেকে আর কমন নিলে কত হবে? আর কমন নিলে হবে 2 প্লাস পাই। ওকে, মনে থাকবে? তাহলে অর্ধবৃত্তের পরিসীমার ফর্মুলা 2r প্লাস পাই আর, আর কমন নিলে আর ইন্টু 2 প্লাস পাই। চলো অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত? অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত? আচ্ছা, বৃত্তের ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার। তাহলে অর্ধবৃত্ত কত হবে? পাই আর স্কোয়ার বাই 2। ইয়েস অর নো? এই দুটো কিন্তু অর্ধবৃত্তের ক্ষেত্রফল। বলো, কোনো ডাউট থাকলে আমাকে বলবে। তাহলে আজকে আমি কতটা বললাম? আজকে বললাম হচ্ছে প্রথমে সিলেবাস বলে দেওয়ার পরে বৃত্তের কিছু বেসিক ফর্মুলা ট্রিক্স আর অর্ধবৃত্তের ফর্মুলা। কোনো অসুবিধা হলে বলো আমাকে। বোঝা গেছে? হ্যাঁ কি না? চলো তাহলে ডাইরেক্ট অঙ্কে যাওয়া যাক। কিছু অঙ্ক করব, অঙ্কের ওপর রেসপেক্টে আস্তে আস্তে নতুন নতুন ট্রিক্স বা ফর্মুলা নিয়ে আলোচনা করব। চলো ফার্স্ট অঙ্ক নোট ডাউন করো। প্রথম অঙ্ক নোট ডাউন করো, একদম সহজ অঙ্ক দিয়ে স্টার্ট করি। দেখো কি বলেছে, কোনো বৃত্তের ক্ষেত্রফল 154 বর্গ সেমি হলে 154 বর্গ সেমি হলে তার পরিধি কত? তার পরিধি কত? আজকের প্রথম অঙ্ক, দেখো পারা যায় কি না। কোনো বৃত্তের ক্ষেত্রফল 154 বর্গ সেন্টিমিটার হলে তার পরিধি কত? পারা যাবে? দেখো তো পারা যায় কি না, দেখো চেষ্টা করো, খুব কঠিন নয়। 44 বলছো এসা। দেখো ক্ষেত্রফল দেওয়া আছে, পরিধি বের করতে বলেছে, ডাইরেক্ট কি ট্রিক্স ব্যবহার করতে পারি? ফর্মুলা বলো, পরিধি ইজ ইকুয়াল টু কী হয়? রুট ওভার অফ, বলো কী হবে? পরিধি ইজ ইকুয়াল রুট ওভার অফ 4 পাই ইন্টু ক্ষেত্রফল বলতে পারি। দেখো 2 নম্বর ট্রিক্সে লিখিয়েছি। ইয়েস অর নো? তাহলে 4 পাই বলতে কি? 4 ইন্টু 22/7 ইন্টু 154, 7 দিয়ে কাটবে, হ্যাঁ অবশ্যই কাটবে, 22। তাহলে কী পেলাম? রুট ওভার অফ 4 ইন্টু 22 পেলাম তো। তাহলে এটাকে লিখতে পারি, 4কে লিখতে পারি 2 স্কোয়ার, 22 ইন্টু 22কে লিখতে পারি 22 স্কোয়ার। তাহলে রুটের ভিতর দুটো স্কোয়ার, তাহলে রুট উঠে গেলে কি হবে? 2 ইন্টু 22 ইকুয়াল টু 44 সেন্টিমিটার। হ্যাঁ কি না? দেখো এতটাই সহজ যদি তোমার ট্রিক্স জানা থাকে। আর যদি এই ট্রিক্স না জানা থাকে তাহলে কি সমস্যা হবে? না, খুব সমস্যা হবে না। তখন আমায় কী করতে হবে? 2 পাই আর ফর্মুলায় পরিধি বের করে নিতে হবে। তার আগে পাই আর স্কোয়ার ইকুয়াল টু 154 করে আর এর ভ্যালু বের করে করতে হবে। হ্যাঁ কি না? কোনো অসুবিধা হলে বলবে আমাকে। হচ্ছে? চলো নেক্সট কোশ্চেন নোট ডাউন করো, একদম ফ্ল্যাট কোশ্চেন, তারপরে কমপ্লিকেট প্রবলেম দিয়ে ঢুকবো। দেখো একটি অর্ধবৃত্তের
একটি অর্ধবৃত্তের ব্যাসার্ধ 14 সেন্টিমিটার হলে তার পরিসীমা কত? একটি অর্ধবৃত্তের ব্যাসার্ধ 14 সেন্টিমিটার হলে তার পরিসীমা কত? দেখো তো পারা যায় কি না। শাশ্বতীর আনসার খুব তাড়াতাড়ি পেলাম, বাকিরা জলদি 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 নিশ্চয়ই পারবে, অসুবিধার কিছু নেই। দেখো পারা যায় কি না। দেখো পারা যায় কি না। দেখো দেখো তাহলে ব্যাসার্ধকে আমরা কী দ্বারা প্রকাশ করি? ব্যাসার্ধকে আমরা আর দ্বারা প্রকাশ করি। আর ইকুয়াল টু 14। কেউ আমাকে বলবে অর্ধবৃত্তের পরিসীমার ফর্মুলা কি? অর্ধবৃত্তের পরিসীমার ফর্মুলা কি? এক্ষুনি করালাম, বলা উচিত। লিখে নাও, আর ইন্টু কত হচ্ছে? আর ইন্টু 2 প্লাস পাই, হ্যাঁ কি না? আর হচ্ছে 14, তাহলে 2 প্লাস 22/7, হ্যাঁ কি না? তাহলে 14 ইন্টু 7 দুগুণে 14 প্লাস 22/7, হ্যাঁ কি না? এটা কত হচ্ছে? এটা দুগুণে হচ্ছে, তাহলে এটা 36 দুগুণে 72 সেন্টিমিটার। ক্যালকুলেশান নিজের ওপর, ক্যালকুলেশান কিন্তু আমার মতো করো না, তোমরা যেভাবে ইচ্ছা করতে পারো, হ্যাঁ কি না? ক্যালকুলেশান কিন্তু তোমাদের ওপর কিন্তু পুরোপুরি ডিপেন্ড করবে। হয়েছে না হয়নি? রেসপন্স করো প্রত্যেকে। বোঝা গেছে? এটা কিন্তু ফ্ল্যাট কোশ্চেন। দেখো বৃত্তের এতক্ষণ যে প্রবলেম দুটো করালাম একদম অর্ধবৃত্তের ডাইরেক্ট কোশ্চেন, বৃত্তের ডাইরেক্ট কোশ্চেন। কিন্তু এখন প্রবলেম আসতে লক্ষ্য করা যাচ্ছে যে কোনো বৃত্তে শুধুমাত্র এরকম ফ্ল্যাট কোশ্চেন আর দেবে না ফর্মুলার উপর ভিত্তি করে। কীরকম কোশ্চেন দেবে? কোশ্চেন দেবে বৃত্তের মধ্যে যদি একটা বর্গক্ষেত্র আঁকা থাকে বা বৃত্তের বাইরে যদি একটা বর্গক্ষেত্র আঁকা থাকে তখন কী হবে? নোট ডাউন করে নাও, বৃত্ত ও বর্গক্ষেত্র। নেক্সট হেডিং করবে, নেক্সট টপিক হেডিং করো বৃত্ত ও বর্গক্ষেত্র। বৃত্ত ও বর্গক্ষেত্র ভালো করে দেখো, কমপ্লিকেটেড একটু ব্যাপার মনে হতে পারে, বুঝে নাও, সমস্যা হবে না। বৃত্ত ও বর্গক্ষেত্র, তাহলে কী কন্ডিশান হতে পারে? দুটো কন্ডিশান। একটা হচ্ছে অন্তর্লিখিত বর্গক্ষেত্র। কাকে বলি? অন্তর্লিখিত বা অন্তর্নিহিত, এই বলে দিচ্ছি, লিখে নাও, লিখে নাও অন্তর্লিখিত বর্গক্ষেত্র। আর এই পাশে নোট ডাউন করো যে পরিলিখিত বর্গক্ষেত্র। অন্তর্লিখিত বর্গক্ষেত্র আর একটা হচ্ছে পরিলিখিত বর্গক্ষেত্র। ওকে, ভালো করে দেখো কোনটাকে কিভাবে ফর্মুলা অ্যাপ্লাই হয়, কোনটা কিভাবে আমাদের জানার দরকার। দেখো অন্তর্লিখিত বর্গক্ষেত্র বলতে কোনটা? মানে একটা বৃত্ত আছে, একটা ভালো করে প্রত্যেকের ছবিটা আঁকো, একটা বৃত্ত ভালো করে আঁকার চেষ্টা করো। দেখো বৃত্ত আছে, বৃত্তের মধ্যে যদি কোনো বর্গক্ষেত্র থাকে, বৃত্তের মধ্যে যদি কোনো বর্গক্ষেত্র থাকে তাহলে কি বলতে পারি? দ্যাট ইজ অন্তর্লিখিত বর্গক্ষেত্র। কোনো অসুবিধা নেই, হ্যাঁ কি না? এবার পরিলিখিত বলতে কি? বৃত্তের পরিধি বরাবর বৃত্তের চারিদিকে যদি কোনো বর্গক্ষেত্র থাকে। ওকে, যেমন কীরকম? এই যে বৃত্ত, এটা বোঝা গেছে? তাহলে দুটোর কীরকম সম্পর্ক হয়, কি ব্যাপার ভালো করে বোঝো। দেখো আমি মোটামুটি ছবি আঁকতে যেমন এঁকেছি, তোমরা আঁকার চেষ্টা করো, বলতে পারবে। এই যে ছবি, যেটা অন্তর্লিখিত বর্গক্ষেত্র, এখানে এই যদি দুটো রেখাকে আমি সংযোগ করি তাহলে এটা কি পেলাম? এটা কি পেলাম? এটা বর্গক্ষেত্রের কর্ণ বলতে পারি, কর্ণ বলতে পারি বর্গক্ষেত্রের। আবার এটাও বলা যায় যে বৃত্তের ব্যাস। তাহলে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের সময় বলা যাবে যে বৃত্তের ব্যাস ইজ ইকুয়াল টু বর্গক্ষেত্রের কর্ণ, হ্যাঁ কি না? আগে বলে এটা বোঝা যাবে কি না, এটা বলতে পারি ইয়েস অর নো, রেসপন্স করো, হ্যাঁ কি না? যে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের সময় বৃত্তের ব্যাস ইজ ইকুয়াল টু বর্গক্ষেত্রের কর্ণ। এবার চলো এখানে এটা যোগ করলাম, তাহলে এই যে যেটা যোগ করলাম এটা কি? এটা বৃত্তের কি? এটা বৃত্তের ব্যাস। বৃত্তের ব্যাস, এটা বর্গক্ষেত্রের কিসের দৈর্ঘ্য? এই বাহুটা ইজ ইকুয়াল টু এই বাহুটা, তাহলে এই বাহুটা মানে কি? বর্গক্ষেত্রের বাহু, হ্যাঁ কি না? তাহলে এক্ষেত্রে বলতে পারি যে বৃত্তের ব্যাস ইজ ইকুয়াল টু কী হবে? বর্গক্ষেত্রের বাহু, হ্যাঁ কি না? দুটো কন্ডিশান বোঝা গেল? কোনো অসুবিধা থাকলে বলো আমাকে।
অন্তর্লিখিতের ক্ষেত্রে বৃত্তের ব্যাস ইজিক্যাল টু বর্গক্ষেত্রের কর্ণ হয়, আর পরিলিখিত বর্গক্ষেত্রের কী হয়, বৃত্তের ব্যাস ইজিক্যাল টু বর্গক্ষেত্রের বাহু হয়। এবার চলো একটু বর্গক্ষেত্রের ফর্মুলা ইউজ করে নিই, বর্গক্ষেত্র যখন করাবো তখন কিন্তু সুবিধা হবে। চলো, বর্গক্ষেত্রের কর্ণের সঙ্গে বাহুর কি সম্পর্ক বলা যাবে? বলা যাবে কিছু? বলা যাবে? হ্যাঁ কি না, কিছু রেসপন্স করো। না না, আমি ওটা বলছি না, আমি এটা বলছি না। একটা এটা তো বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের বাহুর সঙ্গে বর্গক্ষেত্রের কর্ণের কি সম্পর্ক? আমি আমার কোশ্চেনটা ভালো করে বোঝো আগে, যে একটা বর্গক্ষেত্রের বাহুর সঙ্গে বর্গক্ষেত্রের কর্ণের কি সম্পর্ক, আমি এটা জানতে চেয়েছি। বলা যাবে কি সম্পর্ক? প্রত্যেকে জানি তো বর্গক্ষেত্রের কর্ণ হিসেবে √2 × বাহু হয়, এটা যদি বর্গক্ষেত্রের ব্যাপার। তবে আমাদের যেটা জানার দরকার, খুব গুরুত্বপূর্ণ, এইখান থেকে কিন্তু দুটো ফর্মুলা আমাদের পড়ার দরকার, খুব ইম্পর্টেন্ট। কী ফর্মুলা? ফার্স্ট ফর্মুলা, বর্গক্ষেত্রের বাহু, বর্গক্ষেত্রের বাহু। তাহলে কোনো একটা বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রে বর্গক্ষেত্রের বাহু কত হয়? লিখে নাও, বর্গক্ষেত্রের বাহু হয় √2 × ব্যাসার্ধ। ওকে, খুব গুরুত্বপূর্ণ ফর্মুলা, √2 × ব্যাসার্ধ। এটা কিন্তু মনে রাখতে হবে যে বর্গক্ষেত্রের বাহু ইজ ইকুয়াল টু √2 × ব্যাসার্ধ। একইভাবে তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? 2 × ব্যাসার্ধ স্কোয়ার হবে কি না? কারণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হয়? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয় বাহু স্কোয়ার। জাস্ট এটাকে আমি স্কোয়ার করেছি, √2 স্কোয়ারকে 2 হয়, আর ব্যাসার্ধ স্কোয়ার ব্যাসার্ধ হয়। এই দুটো ফর্মুলা কিন্তু আমাদের মনে রাখাটা খুব দরকার। হয়েছে না হয়নি? ইয়েস অর নো রেসপন্স করো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ কি না? বোঝা গেছে? কোনো অসুবিধা থাকলে বলো আমাকে, বোঝা গেছে কি যায়নি? এটা কিন্তু ইম্পর্টেন্ট। তোমরা যদি বলো স্যার কীভাবে এলো, আমি দেখাতে পারি, তবে কীভাবে এলো মনে রাখার থেকে ইম্পর্টেন্ট যে ফর্মুলা দুটো কী। তাহলে বর্গক্ষেত্রের বাহু ইজ ইকুয়াল টু √2 × ব্যাসার্ধ, আর ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 2 × ব্যাসার্ধ স্কোয়ার। এটা কার ক্ষেত্রে? এটা একমাত্র অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রে। ওকে, তাহলে পরিলিখিতের ক্ষেত্রে কী হবে? ভালো করে শুনে নাও। পরিলিখিতের ক্ষেত্রে বর্গক্ষেত্রের বাহু মানেই ব্যাস, তাহলে ডাইরেক্ট আমরা ক্ষেত্রফলের ফর্মুলা পাবো, নোট ডাউন করে নাও। ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু কার ক্ষেত্রফল? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। লিখে নাও, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 4 × ব্যাসার্ধ স্কোয়ার। 4 × ব্যাসার্ধ স্কোয়ার। মনে থাকবে? এস অর নো? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 4 × ব্যাসার্ধ স্কোয়ার। মনে থাকবে? কোনো অসুবিধা হলে বলো আমাকে, হ্যাঁ কি না, ইয়েস অর নো। আর তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে এখানে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে, এখানে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছি 2, আর ব্যাসার্ধ 2। হ্যাঁ কি না? তাই আমি আর লেখালাম না, ডাইরেক্ট লিখতে পারি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 4 × ব্যাসার্ধ স্কোয়ার। কোনো ডাউট থাকলে, কোনো সমস্যা থাকলে বলো আমাকে। গেছে বোঝা? ইয়েস অর নো রিপ্লাই করো। কোনো অসুবিধা থাকলে বলো আমাকে। গেছে তো? চলো, এবার দেখো খুব গুরুত্বপূর্ণ যেটা কোশ্চেন, আর একটা আমাদের ট্রিক্স হিসাবে মনে রাখো, কেন পরবর্তী ক্ষেত্রে অঙ্কের সময় এটা কাজে লাগবে। দেখো, তাহলে এখান থেকে এই পরিলিখিতর ক্ষেত্রে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 4 × ব্যাসার্ধ স্কোয়ার বুঝলাম। তাহলে এখান থেকে যদি বলা হয় বৃত্তের ক্ষেত্রফল কত, কি বলবে? বৃত্তের ক্ষেত্রফল কত কি হবে? দেখো, এই ট্রিক্সটা একটু কমপ্লিকেটেড, একটু লম্বা, একটু বড়, তবে সমস্যা করবে না। কি দেখো, লিখে নাও যে পাই ইন্টু বাহু বাই 2 হোল স্কোয়ার। ওকে, পাই ইন্টু বাহু বাই 2 হোল স্কোয়ার। বাহু বলতে কার বাহু? বর্গক্ষেত্রের বাহু। অসুবিধা নেই। কেন? দেখো, অ্যাকচুয়ালি বৃত্তের ফর্মুলা কি? বৃত্তের ফর্মুলা পাই r স্কোয়ার। এখানে r ইজ ইকুয়াল টু কি? বাহু বাই 2। তাহলে r × বাহু বাই 2 হোল স্কোয়ার। বলো বোঝা গেছে কি না? ইয়েস অর নো রেসপন্স করো প্রত্যেকে। বোঝা গেছে হ্যাঁ কি না? আরে হ্যাঁ, বোঝা গেছে। চলো, যদি বোঝা গিয়ে থাকে এই একটা অঙ্ক করে দেখাও। যদি বোঝা গিয়ে থাকে তাহলে করে দেখাও। যদি বোঝা গিয়ে থাকে এই অঙ্কটা করে দেখাও, এতক্ষণ যেটা বোঝালাম তার রেসপেক্টে। কি বলেছে দেখো, বলেছে ভালো করে বোঝো, খুব কঠিন কিছু নয় কিন্তু। দেখো বলেছে 616 বর্গ সেমি, 616 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট
ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের বাইরে বৃত্তটিকে স্পর্শ করা যে বর্গক্ষেত্র রয়েছে আমি তো কমাচ্ছি না, এটা নেটওয়ার্কের সমস্যার জন্য। আমি কি কমাচ্ছি বলো? 616 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের বাইরে বৃত্তটিকে স্পর্শ করা যে বর্গক্ষেত্র রয়েছে তার ক্ষেত্রফল কত? দেখি কে করতে পারে। এতক্ষণ ধরে আমি বললাম, দেখো এবার এই যে লাইনটা বলেছে বৃত্তের বাইরে, তোমরা বলো তো এটা অন্তর্লিখিত না পরিলিখিত? কি মনে হয়? পরিলিখিত। ব্যাস, করে ফেলো, দেখা যাক পারো কিনা। দেখো পারো কিনা। দেখো, চেষ্টা করো, খুব কঠিন নয়, কোনো ট্রিক্স অ্যাপ্লাই না করেও করতে পারো। তাহলে ছবিটা কীরকম দেখতে হবে? একটা বৃত্তর বাইরে কি রয়েছে? একটা বর্গক্ষেত্র আছে। হ্যাঁ কি না? চলো এবার যার কি বলেছে, যার ক্ষেত্রফল বলা আছে, তাহলে আগে আমি বলতে পারি একটা বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি? পাই আর স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ার 616 বলতে পারি। তাহলে বলতে পারি 22/7 ইন্টু আর স্কোয়ার ইকুয়াল টু 616। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু 616 ইন্টু 7/22। হ্যাঁ কি না? দেখো 22 দিয়ে কাটাকাটি যাবে কি? আচ্ছা 11 দিয়ে কাটাকাটি করো। 11 5 11 11 6। আর এটা কত হচ্ছে? এটা হচ্ছে তোমার 2 দিয়ে কাটলে কত হয়? 28। হ্যাঁ কি না? তাহলে 28 ইন্টু 7, তাহলে 28 7 হয় 196। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু 196। তাহলে আর ইকুয়াল টু কত? 14। তাহলে এইটা 14 পেলাম। হ্যাঁ কি না? ব্যাসার্ধ 14 পেয়ে গেছি। এবার আমাদের ফর্মুলা কি জানি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি? তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলো কি ফর্মুলা? এক্ষুনি আলোচনা করে নিয়েছি আমি। 4 ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার। ভেরি গুড, সুন্দর। তাহলে ব্যাসার্ধ কত? 14। 4 ইন্টু 14 স্কোয়ার। হ্যাঁ কি না? বলতে পারি তো? তাহলে 14 স্কোয়ার মানে 4 ইন্টু 196। হ্যাঁ কি না? 4 7 হচ্ছে 784 সেমি স্কোয়ার বা বর্গ সেন্টিমিটার। বলো বোঝা গেল? ইয়েস অর নো রেসপন্স করো। কোনো ডাউট থাকলে বলো, বোঝা গেছে? হ্যাঁ কি না? আরে হ্যাঁ কি না, কিছু তো বলো। প্রত্যেকে রেসপন্স করো। বোঝা গেছে? সুজাতা বুঝতে পেরেছো? দেখো প্রায় 12 জন 15 জন ক্লাস করছো, বুঝতে পারছো? বনশ্রী বোঝা গেল? পায়েল বুঝতে পারলে? করতে পারো, আমি করতে পারো, কেন করতে পারো না? অ্যাকচুয়ালি ফর্মুলা কি? ফর্মুলা তো এরকম যে 4 ইন্টু আর স্কোয়ার। হ্যাঁ কি না? তুমি আর এর স্কোয়ারটা এখানে পুট করে দিতে পারো। কিন্তু দেখো অ্যাকচুয়ালি আমি আর স্কোয়ার লিখি না, আমি কি লিখি? 4 ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার। তাই ব্যাসার্ধটা বের করলাম, বের করে পুট করলাম। তুমি ডাইরেক্ট এর পথেও করতে পারো, কোনো ভুল নেই। হচ্ছে? চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি যে লাস্টের ফর্মুলাটা লিখালেন যে পরিলিখিত বর্গক্ষেত্র, ওখানে যে বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে ওই সূত্রটাই পুট করলে হবে না? হবে। সেখানে তুমি বর্গক্ষেত্রের বাহু পাবে। হ্যাঁ কি না? তাহলে বাহু পেয়ে গেলে বাহু স্কোয়ার করে দেবো। কিন্তু বাহু স্কোয়ার দিয়েই তো সূত্রটা আছে, মানে বাহু বাই 2 তার হোল স্কোয়ার আছে না? হ্যাঁ, তাহলে ব্যাস ঠিক আছে। ওখানে একই ব্যাপার তো, যে বৃত্তের ক্ষেত্রফল ইকুয়াল টু পাই ইন্টু বাহু বাই 2 এর হোল স্কোয়ার। মানে অ্যাকচুয়ালি কী হবে? পাই ইন্টু বাহু স্কোয়ার বাই 4। বাহু স্কোয়ার পেয়ে যাওয়া মানে ক্ষেত্রফল পেয়ে যাওয়া। একই ব্যাপার, ডাইরেক্ট করতে পারো। কোনো হ্যাঁ, এমনি ডাইরেক্টও করতে পারো, কোনো অসুবিধা নেই। বাহু স্কোয়ার মানে কি? ক্ষেত্রফল তো। তাহলে ওটাও বলতে পারো যে বৃত্তের ক্ষেত্রফল ইকুয়াল টু পাই ইন্টু কী হবে? পাই ইন্টু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাই 4। ব্যাস, কোনো অসুবিধা নেই, যেটা হোক পুট করে করতে পারো। আমি এটা একটু বেসিকভাবে দেখালাম যে পাই আর স্কোয়ার ইকুয়াল টু 616 হলো, তাহলে সেখান থেকে আর এর ভ্যালু 14 বেরোলো, সেইটা পুট করে করলাম। একই ব্যাপার, তোমার অ্যান্সার হলেই হলো।
অসুবিধা নেই। চলো এবার আজকের নেক্সট টপিক দেখে নাও। আজকে একটা লাস্ট টপিক, সেটা হচ্ছে বৃত্তচাপ সংক্রান্ত। ভালো করে দেখো, এই টপিকটা করে আমি এই ক্লাসটা শেষ করব, পরের দিন আরও ডিটেলসে আলোচনা করব। নোট ডাউন করো, বৃত্তচাপ সংক্রান্ত। বৃত্তচাপ সংক্রান্ত মানে কি, ব্যাপারটা ভালো করে বোঝো। ধরো একটা বৃত্ত, বড় করে এঁকো, সুবিধা হবে। বৃত্ত, এটা বৃত্তের কেন্দ্র, এটা বৃত্তের চাপ, হ্যাঁ কি না? চাপকে আমরা কি বলি? আর্ক বলি, ARC। তাহলে ধরো বৃত্ত চাপ হচ্ছে এতটা, এতটা চাপ নিলাম। এই চাপের এটা A, এটা যদি B ধরি, তাহলে চাপের পরিমাণ কতটা? এখান থেকে এতটা, হ্যাঁ কি না? ধরে নিচ্ছি বৃত্তচাপের পরিমাণটা হচ্ছে S একক, ধরে নিচ্ছি বৃত্তচাপের পরিমাণটা S একক, কোনো অসুবিধা নেই। আর এই বৃত্তচাপটি কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করেছে। তোমরা ভাষা লিখে নিতে পারো যে কোনো বৃত্তের বৃত্তচাপ AB, যার দৈর্ঘ্য হচ্ছে S এবং যা কেন্দ্রের সঙ্গে থিটা কোণ উৎপন্ন করেছে, হ্যাঁ কি না? তাহলে আমরা কি কি জানি? তাহলে বৃত্তের কি কি জানা দরকার? বৃত্তের ব্যাসার্ধ R জানা প্রয়োজন, বৃত্তের চাপ S জানা প্রয়োজন, কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা জানা প্রয়োজন, হ্যাঁ কি না? এই তিনটে জিনিস যদি জানা থাকে তাহলে ভালো করে শুনবে, খুব গুরুত্বপূর্ণ, যে একটা ফর্মুলা আছে, যে ফর্মুলাটা আমাদের মনে রাখা প্রয়োজন। লিখে নাও যে উৎপন্ন কোণ থিটা ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি ইন্টু বৃত্তচাপ বাই পরিধি। মনে থাকবে, হ্যাঁ কি না? তাহলে এটাকে আরও সিম্পলিফাই ওয়েতে কী লিখতে পারি? থিটা ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি ইজ ইন্টু S বাই টোয়াইস পাই আর, S বাই টোয়াইস পাই আর। বোঝা গেল? এই ফর্মুলা কিন্তু আমাদের খুব কাজে লাগবে। ভালো করে দেখো, বুঝতে পারলে কি পারলে না? এস অর নো রেসপন্স করো প্রত্যেকে। বোঝা গেছে, হ্যাঁ কি না? বৃত্তচাপটা সম্বন্ধে আইডিয়া পেলে, তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্য যদি S হয়, তাহলে কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি ইন্টু S বাই টোয়াইস পাই আর। টোয়াইস পাই বলতে কি? ক্ষেত্রফল, হ্যাঁ কি না? বোঝা গেছে? এস অর নো? কোনো ডাউট থাকলে বলবে আমাকে। সরি টোয়াইস পাই মানে পরিধি, পরিধি। তাহলে বৃত্তচাপ বাই পরিধি, কোনো অসুবিধা নেই, হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে বলবে আমাকে। এবার আর একটা জিনিস আমার জানার দরকার। দেখো, ক্ষেত্রফল কোনটা? টোটাল বৃত্তটা ক্ষেত্রফল। যদি তোমাকে কেউ প্রশ্ন করে এই অংশটার ক্ষেত্রফল কত, তখন কী হবে? তোমাকে যদি কেউ প্রশ্ন করে এই অংশটার ক্ষেত্রফল, বৃত্তকলা, এটাকে বলি বৃত্তকলা, এই বৃত্তকলার ক্ষেত্রফল তার কি ট্রিক্স? নোট ডাউন করো, আর একটা ফর্মুলা নোট ডাউন করো, যে বৃত্তকলার ক্ষেত্রফল, বৃত্তচাপ না, এই যে বৃত্তচাপ, দেখো আরেকবার বলি, দেখো এটা তো বৃত্ত, আরেকবার আঁকি একটা, নাহলে বুঝতে পারবে না। এটা কেন্দ্র, ধরো এইটুকু একটা বৃত্তচাপ নিয়েছি আমি, এইটুকু বৃত্তচাপ, এরা কেন্দ্রে কোণ উৎপন্ন করেছে, এইটার একটা ক্ষেত্রফলটা কত? বোঝা গেল? মানে আমরা ধরো একটা কেক একটা তোমাকে কেক দেওয়া হয়েছে, তুমি একটা কেক কেটেছো, তাহলে এই কেক এরকমভাবে কাটি আমরা, এই অংশের ক্ষেত্রফলটা কত? এটাকে বলি বৃত্তকলার ক্ষেত্রফল, মানে এইটুকু বৃত্তচাপ দ্বারা মানে উৎপন্ন ক্ষেত্রফল। বোঝা গেছে? তাহলে একে বলা হয় বৃত্তকলার ক্ষেত্রফল। তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল লিখে রাখো যে থিটা ডিভাইডেড বাই 360 ডিগ্রি ইন্টু বৃত্তের ক্ষেত্রফল, মনে থাকবে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। এই দুটো ফর্মুলা কিন্তু আমাদের মনে রাখার দরকার। হচ্ছে যেখানে থিটাটা কি? থিটাটা হচ্ছে বৃত্তচাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রে কোণ। বোঝা গেছে? হ্যাঁ কি না? রেসপন্স করো, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। হচ্ছে তো? চলো নেক্সট কোশ্চেন দেখো কীরকম টাইপের কোশ্চেন আসে এই টপিক থেকে। দেখো কি বলেছে, দেখো ভালো করে নোট ডাউন করবে। বলেছে 11 সেমি বৃত্তচাপ কেন্দ্রে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ওকে, ওই বৃত্তচাপ দ্বারা
ওই বৃত্তচাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন বৃত্তকলার ক্ষেত্রফল কত? বৃত্তকলার ক্ষেত্রফল কত? এই হচ্ছে কোশ্চেন। আজকে লাস্ট কোশ্চেন, ভালো করে দেখো, খুব গুরুত্বপূর্ণ। 11 সেমি বৃত্তচাপ কেন্দ্রে 45 কোণ উৎপন্ন করে। ওই বৃত্তচাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন বৃত্তকলার ক্ষেত্রফল কত? দেখো, চেষ্টা করো দেখি পারা যায় কি না। দেখো এখানে কি বলে দিয়েছে। এখানে বলা আছে এস এর মান 11 সেন্টিমিটার, থিটার মান 45 ডিগ্রি, এটুকু শুধু বলে দেওয়া আছে। হ্যাঁ কি না, আর কিছু বলে দেওয়া নেই। তাহলে আমাদের প্রথম ফর্মুলা কি অ্যাপ্লাই করি? থিটা ইজ ইকুয়াল টু 360 ইন্টু এস বাই পরিধি। হ্যাঁ কি না, এস বাই পরিধি। হ্যাঁ কি না, কোনো অসুবিধা নেই তো? এস বাই পরিধি বলি তো। তাহলে এটাকে আরেকটু সিম্পলিফাই করলে বলতে পারি যে 360 ডিগ্রি ইন্টু এস বাই টোয়াইস পাই আর। আগে বলো এখানে থিটার মান কত? থিটার মান 45 ডিগ্রি। 360 ইন্টু 11 ডিভাইড বাই 2 ইন্টু 22/7 ইন্টু আর। একটা পেলাম। এখান থেকে আর এর ভ্যালু বের করা যাবে? অবশ্যই যাবে, চেষ্টা করলেই পারা যাবে। তাহলে ডাইরেক্ট দেখো কীভাবে করবে, কাটাকাটি কীভাবে করবে একটু ভালো করে দেখে নাও, হয়তো লাফালাফি করবে না। তাহলে 45 ডিগ্রির তলায় 360 ডিগ্রিকে নিয়ে এলাম। এখানে দেখো বলতে পারি 11 ইন্টু 7 ডিভাইড বাই 22 ইন্টু 2 ইন্টু আর। আগে বলে সেটা বোঝা গেল কি না? ইয়েস অর নো রেসপন্স করো। এটা বোঝা গেল? আমি এই 360টাকে নিচে নামিয়ে আনলাম, যেহেতু 7টার নিচে 7টা ওপরে উঠে গেল। এবার কাটাকাটি করো, দেখো 22, 11 দুপুরে 22। ওকে, 45 সময় কত গুণ 360 হয়? 45 কত 360 হয়? বলো বলো। 45 8-এ হয়, 8-এ হয়। এবার এই যে 2 দুগুণে 4, এই 4টা কেটে দিলে কি হয়? 2 হয়। তাহলে বলতে পারি আর ইজিক্যাল টু 14। দেখো আমি যেভাবে কাটাকাটি করলাম তোমাদের মনে হতে পারে স্যার কীভাবে করে দিলেন, এটা নিজেদের ব্যাপার। আমি তোমাকে এতটা দাঁড় করিয়ে দিলাম, এবার কাটাকাটি করে আর এর ভ্যালু বের করাই যেতে পারে, যার ভ্যালুটা মাস্ট 14 বেরোবেই। হ্যাঁ কি না? এবার চলো, আমার কী চেয়েছে? বৃত্তকলার ক্ষেত্রফল। তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল মানে কি? নোট ডাউন করে নাও। বৃত্তকলার ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু কত? কেন্দ্রে উৎপন্ন কোণ কত ডিগ্রি? 45 ডিগ্রি ডিভাইড বাই 360 ডিগ্রি ইন্টু বৃত্তের ক্ষেত্রফল কত? 22/7 ইন্টু 14 স্কোয়ার পাই আর স্কোয়ার। বলা যাবে? ইয়েস অর নো রেসপন্স করো। হ্যাঁ কি না? চলো কাটাকাটি করো। এটা কাটলে 8, তাহলে কত হচ্ছে? 1/8 ইন্টু 22/7 ইন্টু 14 ইন্টু 14। তাহলে 7 দুগুণে 14, 2 দিয়ে কাটলে 8, 2 4, আবার এখানে 2 দিয়ে কাটলে 11, এখানে 2 দিয়ে কাটলে 14। তাহলে 7 11 77। আমার কিন্তু 77 বর্গ সেন্টিমিটার বেরিয়েছে। দেখে নাও ক্যালকুলেশন তোমাদের ওপর। হ্যাঁ কি না? কাটাকাটি ক্যালকুলেশন পুরোপুরি তোমাদের ওপর, আমার কিন্তু ব্যাপার নয়। আমি আমার নিজের মতো করব, তোমরা তোমার মতো করবে। বলো, কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করো। ইয়েস অর নো রেসপন্স করবে। বোঝা গেছে? কে কে বুঝতে পারোনি বলো। পায়েল বুঝতে পেরেছো? এসা বোঝা গেল? বনশ্রী বুঝতে পারলে? সুচেতা, অসিত, সুজাতা, সন্ধ্যা, রাহুল বোঝা গেছে প্রত্যেকে? হ্যাঁ কি না? কোনো অসুবিধা নেই? চলো তাহলে আজকে এতটা থাক। এর পরের দিন ঠিক এরপর থেকে স্টার্ট করব আরেকটু কিছু ডিফিকাল্ট টাইপের প্রবলেম, যেখানে সমকোণী ত্রিভুজের মধ্যে ত্রিভুজ থাকলে কী হয়, বা সমকোণী ত্রিভুজের বাইরে ত্রিভুজ থাকলে কী হয়, পরিবৃত্ত, অন্তর্বৃত্ত, এই ব্যাপারগুলো কিন্তু আলোচনা করব। ওকে, চলো তাহলে আজকে এতটাই।